প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার রয়েছেন আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল হাই শিকদার, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা দুই ব্যক্তিত্বের সাথে কথা বলবো। একজন ফ্রন্ট সারিতে ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে, তিনি শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছেন। 1969-এর গণ অভ্যুত্থান থেকে আরম্ভ করে অদ্যবধি বাংলাদেশের অনেক আন্দোলন সংগ্রাম দেখে এসেছেন। আমি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে 1969 গণ অভ্যুত্থানের সামনের সারিতে আপনারা কাজ করেছেন, 71-এর মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করছেন। মহান স্বাধীনতা দিবসের এই সময় যখন আমরা এটি পালন করছি, ঠিক তার কিছুদিন আগে একটা জুলাই বিপ্লব হয়ে গেল। আপনি আপনার বিশ্লেষণে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, 69 এবং এই 24-এর বিপ্লব সব মিলিয়ে বিশ্লেষণ কীভাবে করবেন? ধন্যবাদ। 69 যে গণ অভ্যুত্থান, সেই সময় যে কর্মসূচি ছিল সংগ্রামী ছাত্র সমাজের, সেটা ছিল 11 দফার একটা কর্মসূচি। এই 11 দফার কর্মসূচির মধ্যে ছিল ছাত্রদের দাবি, কৃষকদের দাবি, শ্রমিকদের দাবি, স্বাধীন নিরপেক্ষ জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির দাবি, সিয়াটো সেন্টো থেকে পাকিস্তানের বেরিয়ে আসার দাবি। এছাড়া ছিল গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের দাবি। যেসব পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোকে মুক্ত করার দাবি। কিন্তু আন্দোলন যখন শুরু হলো, তখন সেই আন্দোলনটা ঠিক 11 দফার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। কি কি স্লোগান উঠল, আমি স্লোগানের ভাষার থেকেই বুঝতে হবে আন্দোলন আসলে কোন মর্মটাকে ধারণ করেছিল। তখন স্লোগান উঠল, পাকিস্তান না বাংলা, বাংলা বাংলা, শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ব বাংলা মুক্ত করো। স্লোগান উঠল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ মুক্ত করো। এই ধরনের স্লোগানগুলি উঠেছে। অর্থাৎ ওই সময়ের মধ্যেই স্বাধিকারের দাবি এমন একটা পর্যায়ে চলে গেছে, যখন তরুণ সমাজ, বিশেষ করে ছাত্ররা উপলব্ধি করেছে, হৃদয়ঙ্গম করেছে যে নিছক স্বাধিকার বা স্বায়ত্তশাসনের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, এটাকে আরও উচ্চকিত করে স্বাধীনতার দাবির দিকে যেতে হবে। এবং পরবর্তীকালে 1970-এর পর যখন এহিয়া খান সংসদের অধিবেশন বাতিল করে দেন, অসহযোগ আন্দোলন যখন শুরু হয়, যখন স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়, তখন আপনার দেখা গেল যে জনগণ, সাধারণ মানুষ স্বাধীনতার স্লোগান দিচ্ছে। কাজেই 69-এর আন্দোলনকে আমরা বলতে পারি যে এই দেশে স্বাধীনতার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের একটা ড্রেস রিহার্সাল। এই ড্রেস রিহার্সালের মধ্য দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতার সংগ্রামটা শুরু হয়েছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, কারণ আমার বয়স হয়েছে এবং এগুলি হয়তো হারিয়ে যাবে কথাগুলো, তবু বলে রাখি রেকর্ড হিসেবে, হিস্ট্রির রেকর্ড হিসেবে। সেটা হচ্ছে, আমি যখন কারাগারে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি উত্থাপনের অপরাধে, এবং সেটা কখন 1970 সালের 22শে ফেব্রুয়ারি, আর আমাকে গ্রেফতার করা হলো 1970 সালের 21 মার্চ, 1 মাস পরে। এবং আমার বিরুদ্ধে সামরিক আইনে মামলা হলো, সামরিক আদালতে বিচার হলো, আমাকে ব্যত্রদণ্ড, জেল, কারাদণ্ড এগুলো দেওয়া হলো। সেই মামলা উপলক্ষে আদালতে হাজিরা দিতে হতো। ডিসেম্বর মাসের দিকে যখন ইলেকশনগুলো হয়ে গেল 1970 সালে, তখন একদিন আদালতের তারিখ পড়লো, আদালতে আসলাম। আদালতে আসার পর সৈয়দ রুহুল আমিন নামে আমাদের একজন খুব বিশিষ্ট কর্মী ছিল, এবং সে ছাত্র ইউনিয়নের জন্য অনেক কিছু করেছে। 71-এর যুদ্ধের সময় সে নিহত হয়, শহীদ হয়। তো সে আমাকে বলল যে, জাদু ভাই, অর্থাৎ ন্যাশনাল আর্মি পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়া একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজটা হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর হবে না, ক্র্যাকডাউন হবে। সুতরাং এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, এ ব্যাপারে আপনার পরামর্শ উনি চেয়েছেন। আমি বললাম,
তাহলে তো স্বাধীনতা যুদ্ধ অনিবার্য, এবং অনিবার্য যদি হয় তাহলে একটা আমরা কাজ করতে পারি, সেটা ভিয়েতনামের অভিজ্ঞতার থেকে আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে যারাই স্বাধীনতা চায় তাদের সকলে মিলে একটা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করা, এবং এই জাতীয় মুক্তি ফ্রন্ট গঠিত হবে এই পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করার জন্য। কিন্তু পরের ইতিহাস আপনারা জানেন, সেই মুক্তি সংগ্রামের জন্য যে জাতীয় মুক্তি ফ্রন্ট সেটা কিন্তু গঠিত হয়নি, এবং যুদ্ধটা পুরোপুরি পরিচালিত হয়েছে প্রবাসী সরকারের নেতৃত্বে, এবং প্রবাসী সরকারটা পুরোপুরি ছিল আওয়ামী লীগের সরকার। অন্যরা সমর্থন দিয়েছে, মৌলানা ভাসানী সমর্থন দিয়েছেন, প্রফেসর মুজাফর আহমদ সমর্থন দিয়েছেন, মনি সিং সমর্থন দিয়েছেন, এমনকি সেই সময় কংগ্রেস দল বলে একটা দল ছিল, তারাও সমর্থন দিয়েছে। এবং শেষ পর্যন্ত যুদ্ধের পরিণতি আমরা জানি। আমরা পাকিস্তানি হানাদার মুক্ত হলাম বটে, এবং পাকিস্তানি সৈন্যরা আপনার ভারতের ইস্টার্ন কমান্ডের কাছে আত্মসমর্পণ করে, জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে। সেই আত্মসমর্পণের ঘটনার মধ্য দিয়ে যেটা বোঝা গেল যে আমরা আসলে সত্যিকার অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী তিনি এই সারেন্ডার অনুষ্ঠানে, আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, উপস্থিত হতে দেওয়া হয়নি। এবং তিনি তখন সিলেটে ছিলেন, একটা হেলিকপ্টারে তিনি আসছিলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই কাহিনী সবিস্তারে লিখেছেন, তিনিও ওই একই হেলিকপ্টারে ছিলেন, এবং সেই একই হেলিকপ্টারে শেখ কামালও ছিল, এবং মুক্তিযুদ্ধের আরেকজন কমান্ডার জেনারেল রব তিনিও ছিলেন। সেই হেলিকপ্টারে গুলি চালানো হয়, এবং হেলিকপ্টারটা বাধ্য হয় জরুরি অবতরণ করতে, এবং একটু এদিক সেদিক হলে হয়তো এরা সকলেই নিহত হতেন। আজ পর্যন্ত জানা যায়নি এই গুলিটা কারা করলো। সেদিন তো এখানে চীনের গুলি করার লোক তো এখানে আসে নাই, বা আমেরিকার লোক তো আসে নাই। তাহলে আমরা একটাই মাত্র বিকল্প দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা ভারতেরই একটা কারসাজি। যাই হোক, এইগুলো তো হয়েছে আমাদের ইয়েতে, এবং আমরা যে স্বাধীনতাটা পেলাম সেটা ছিল, যেমন পাকিস্তানের স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছিল, জিন্না সাহেব বলেছিলেন কীট দষ্ট স্বাধীনতা, হ্যাঁ, পোকায় কাটা স্বাধীনতা। ঠিক একইভাবে আমরা এমন এক স্বাধীনতা পেলাম যেখানে 7 দফা গোপন চুক্তির ভিত্তিতে বলা হলো বাংলাদেশের কোনো সামরিক বাহিনী থাকবে না, বলা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে দিল্লি থেকে, বলা হলো বিশেষ ধরনের একটা সিকিউরিটি ফোর্স থাকবে যেটা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে, যেটা পরবর্তীকালে রক্ষী বাহিনী হিসাবে গড়ে উঠেছে। এইভাবে সর্বতোভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার যে কর্মসূচি সেটা সেদিন গ্রহণ করা হয়েছিল, এবং সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন এরা। গল্প আছে যে সৈয়দ নজরুল ইসলাম এই চুক্তি স্বাক্ষর করার পর অজ্ঞান হয়ে পড়েছিলেন। তো যাই হোক, এইভাবে আমাদের 71-এর যে স্বাধীনতা সেটা আজকে আমাদের উপলব্ধি করা উচিত যে আজকে দেশে আমরা যত সংকট দেখছি, যত সমস্যা দেখছি, সেই সমস্যার মূলে ওই 71-এর, অনেকে বলেন এটাকে বেহাত বিপ্লব, অনেকে বলেন এটাকে অসমাপ্ত জাতীয় বিপ্লব, এই অসমাপ্ত অবস্থাটাই হচ্ছে আজকের দেশের এই অবস্থার জন্য দায়ী। আমরা যদি সেদিনকার সত্যিকার অর্থে আমাদের জাতীয় অভ্যুত্থানকে, জাতীয় মুক্তি সংগ্রামকে, স্বাধীনতার সংগ্রামকে সমাপ্তির রূপ দিতে পারতাম, তাহলে আজকে দেশের অবস্থা এমন হয় না। বরং জাতীয়তাবাদী চেতনা বা জাতীয় চেতনার স্ফুরণ ঘটেছে 24-এর অভ্যুত্থানে। এখন বাংলাদেশে ভারতের পক্ষে গীত গাওয়ার বা তার যে কোনো রকম প্রশংসা স্তুতি গাওয়ার সুযোগ নাই। সাধারণ মানুষ এখন বুঝে গেছে বাংলাদেশের সংকটের জন্য কারা দায়ী। কাজেই এক কথায় আমি বলবো, আমাদের মুক্তি সংগ্রামটা শুধু পাকিস্তানের বিরুদ্ধে ছিল না, আমাদের মুক্তি সংগ্রামটা একটু সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে চিন্তা করতে গেলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল। এবং আমি আপনাদেরকে জানিয়ে যাই, আমরা যে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি নিয়েছিলাম, সেখানে একদিকে পাকিস্তানিদেরকে আমাদের শত্রু নির্ধারণ করেছিলাম, সঙ্গে সঙ্গে ভারতীয় আধিপত্যবাদকেও শত্রু নির্ধারণ করেছিলাম, এবং প্রকৃত স্বাধীনতার যুদ্ধ সেটাই হওয়া উচিত ছিল।
জি, নিশ্চয়ই আমরা আবার আলোচনায় ফিরবার চেষ্টা করবো। খুব আব্দুল্লাহ শিকদার, মহান স্বাধীনতা সংগ্রামে অংশীজন আপনি ছিলেন, আপনার পরিবার ছিলেন, আপনার বাবা ছিলেন, ভাই ছিলেন, পরিবারের সকলেই সেই যুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনি মাওলানা মজলুম জননেতা মাওলানা ভাসানীর সাথে আপনার কাজ করবার দীর্ঘ ছায়া আপনি তার ছিলেন। আমরা যে স্বাধীনতার কথা বলি, যে স্বাধীনতাকে আমরা বলি যে আমার অন্তরে ধারণ করতে হবে, আমার মনে মস্তিষ্কে ধারণ করতে হবে, সেই স্বাধীনতার আকাঙ্ক্ষাটা কি আমরা এখন দেখতে পাচ্ছি কিনা যে যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছিলেন? দেখেন, বাংলাদেশের মাটির একটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হলো যে মৃত্তিকা কখনোই পরপ্রধানত থাকতে চায়নি। আপনি দেখেন যে যখন এখানে মুসলিম বিজয় সংগঠিত হলো বঙ্গবিজয়ের ভিতর দিয়ে, বখতিয়ার খিলজির ভেতর দিয়ে, তারপর থেকে 150 বছরের মধ্যেই এদেশের মানুষ কিন্তু স্বাধীনতার দিকে দাঁড়িয়ে গেছে। 1342 সাল থেকে শুরু করে পরবর্তী 200 বছর সুলতানি আমলের যে বাংলাদেশ, সে বাংলাদেশ কিন্তু দিল্লিকে মোকাবেলা করে টিকেছিল। প্রত্যেকটা আঘাত আসছে দিল্লির থেকে। আপনার ফিরোজ শাহ তুগলক আঘাত করেছে, মোহাম্মদ বিন তুগলক আঘাত করেছে, তারপর আসছে মোগলদের আঘাত। এই আঘাতগুলো মোকাবেলা করে করেই কিন্তু বাংলাদেশ টিকেছিল। কখনো হয়তো হেরে গেছে, কখনো জিতে গেছে। আবার আপনার নবাবী আমলের আগে যখন মুঘলরা বাংলাদেশ দখল করলো সম্রাট আকবরের সময়, সে সময় দেখেন যে একজন সামান্য 12 ভূঁইয়ার নেতা ঈসা খাঁ, তিনি এই ছোট্ট একটা জমিদার আসলে মূলত, এরা অত বড় কিছু না, কিন্তু এই ভূখণ্ডের আরো 12-13 জন 14 জন 12 ভূঁইয়াদেরকে জোগাড় করে তাদেরকে মাধ্যমে নিয়ে যে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিলেন ঈসা খাঁ, তার ইতিহাসে তার কোনো তুলনা হয় না। মোগলরা নাকানি চুবানি খেয়েছে এইখানে, এই গেরিলা যুদ্ধ এবং নৌ যুদ্ধে হেরে গেছে বারবার। তো ওইটাও আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, কারণ তারা চেয়েছিল দিল্লির আধিপত্যবাদ মুক্ত একটি স্বাধীন মুক্ত বাংলাদেশ। সেদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের যে প্রতীক বা চেতনার যে প্রতীক, সেটা হবে ঈসা খাঁ। তারপরে আসেন আপনার একের পর এক আমরা 47 সাল আসলো। 47 সালটা কি ছিল মূলত? 47 সালটা মূলত ছিল যে কলকাতা কেন্দ্রিক ব্রাহ্মণ্যবাদী বুদ্ধিজীবী জমিদার মহাজনরা এদেশের মানুষকে, পূর্ব বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীকে এবং পূর্ব বাংলার যে শিডিউল কাস্ট তফসিলি জাতি, এদেরকে মানুষের মর্যাদা দিত না। আমার আব্বা গরিপুর মহারাজার হাই স্কুলের ছাত্র ছিলেন, প্রমথেশ বড়ুয়া আমার আব্বার ক্লাসমেট ছিলেন। তো আমার আব্বা বলতেন যে আমরা 3 জন ছাত্র ছিলাম সারা স্কুলে, আমাদেরকে ক্লাসরুমের ভিতরে বসতে দেওয়া হতো না, কারণ আমরা অস্পৃশ্য ইতর। আমরা বারান্দার বাইরে বসে ক্লাস করতে হতো। আমাদেরকে পানি খাওয়ার জন্য আমাদেরকে শহরে ঢুকে যেতে হতো, কোনো মুসলিম বাড়ি পেলে সেখান থেকে পানি খেয়ে আসতে হতো, কারণ স্কুলের টিউবওয়েল বা ইদারায়, তখন তো টিউবওয়েল ছিল না, ইদারায় পানি খেলে পানি অপবিত্র হবে। তো এই যে একটা অপমানজনক অবস্থা আমাদের ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। পাকিস্তান ছিল আমাদের কাছে একটা ইউটোপিয়া, মানে একটা ড্রিমল্যান্ড, যেখানে গেলে আমরা আমাদের হারানো মর্যাদা, হারানো সম্মান, হারানো অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার এগুলো ফেরত পাবো। কাজে চেতনা আমাদের ওইখানে আসলে মূলত পাকিস্তানের সাথে যুক্ত হলেও এদেশের মানুষ আলাদা করেও টিকার চেষ্টা করেছিল। মাহবুবুল্লাহ ভাই তো দীর্ঘ বক্তব্য রাখলেন এবং খুব সুন্দর কথা গুছিয়ে বলেছেন। এবং আপনি দেখবেন যে পাকিস্তান আন্দোলন যখন তুঙ্গে, ভারত বিভাগ হয়ে যাচ্ছে, সেই সময় সরওয়ার্দী, আবুল হাসিম, শরৎ বসুর নেতৃত্বে একটা ইউনাইটেড বেঙ্গল, আলাদা একটা বাংলা প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেছে। সেই চেষ্টা কিন্তু জিন্নার জন্য নষ্ট হয়নি, সেই চেষ্টা নষ্ট করেছে কংগ্রেস এবং গান্ধী নিজে। তো সেই সময় বাংলা আলাদা থাকতেই চেয়েছিল, উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত তারা পাকিস্তানে অংশ নিয়েছিল। এবং আরও মজার ব্যাপার হলো, বেঙ্গল অ্যাসেম্বলিতে অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিলে যে ভোটিং হয় মেম্বারদের, সে ভোটে মুসলিম ভোট সবগুলো ছিল ইউনাইটেড বেঙ্গলের পক্ষে, সবকটা ভোট ইউনাইটেড বেঙ্গলের পক্ষে ছিল। আর হিন্দু ভোটের মধ্যে তফসিলি জাতি বাদ দিয়ে কংগ্রেস টংগ্রেস যারা ছিল সমস্ত হিন্দু ভোট পড়েছিল, বড় হিন্দু ভোট। খোদ জ্যোতি বসু পর্যন্ত বেঙ্গল বিভাগের পক্ষে ভোট দিয়েছিলেন। কাজেই তাহলে আমাদের চেতনাটা ছিল বাংলাকে সত্যি সত্যি আলাদা রেখে, মর্যাদার সাথে সমুন্নত রেখে আমরা আলাদা করে বাঁচতে চেয়েছিলাম। সেটা হয়নি বলে আমরা পাকিস্তানে অংশ নিলাম। কিন্তু পাকিস্তানে অংশ নেওয়ার পরে যেটা হলো, পোহাইলে সর্বরি দেখা গেল যে আমরা হয়তো এক ধরনের স্বাধীনতা পেয়েছি, এটা সত্য যে পাকিস্তান আন্দোলন না হলে দেশের 1971 সালে মুক্তিযুদ্ধ হতো না, এটা সত্য। কারণ পাকিস্তান আন্দোলনের সঙ্গে কলকাতাটা যুক্ত ছিল না বলে কলকাতা এখনো ভারতের অধীনস্থ।
আমরা কিন্তু স্বাধীন হয়ে গেছি। তো এই স্বাধীনতার মূল স্পৃহা আগে থেকেই ছিল আমাদের। তো সেই বাংলাদেশে আসার পরে আমরা প্রথমে যে সমস্ত সমস্যাগুলো হলো, প্রাদেশিক অ্যাসেম্বলিতে মৌলানা ভাসানী বললেন, এটা সেই 47 সালে তিনি বললেন যে আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের গোলাম, যে আমাদের সব টাকা পয়সা ওখানে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ কথার ভেতরে কিন্তু একটা আলাদা কিছু মিন করার মতো আছে। তারপর ভাষা আন্দোলন হয়ে গেল। ভাষা নিয়ে এই সমস্যা ভারতেও ছিল। ভারত খুব ঠান্ডা মাথায় ভাষা সমস্যার মোকাবেলা করেছে। হিন্দি 2% লোকেরও মাতৃভাষা ছিল না, সেই হিন্দিকে সারা ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর এখানে উর্দুও একই রকমভাবে বাংলার বা পাকিস্তানের কোথাও কোনো এলাকার মানুষের মাতৃভাষা ছিল না, এটা ছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো সেটাকে আলোচনার টেবিলে বসে একটা ফয়সালা হয়তো করা যেত, গায়ের জোরে চাপিয়ে দিতে গেল, সেটা না করে ভাষা আন্দোলনের ভেতর দিয়ে তুঙ্গে উঠলো 52 সালের ফেব্রুয়ারিতে। এর ভেতর দিয়ে পরিষ্কার হয়ে গেল যে পাকিস্তানের সাথে আমাদের আর থাকা হবে না। আসলে মানে মতান্তর হলে টেকা যায়, সংসার টেকানো যায়, কিন্তু মনান্তর হলে সেই সংসার টেকে না। আমরা আসলে আলাদা সত্তার পথ বেছে নিলাম। এবং দেখেন আপনি যে 52 সাল থেকে শুরু করে পরবর্তী ধাপগুলো একটার পর একটা আমরা আসলে মুক্তিযুদ্ধের দিকে এগিয়েছি। 54 সালের ইলেকশন ধরেন, 54 সালের ইলেকশনে মুসলিম লীগের কবর রচিত হয়ে গেল হক ভাসানী সরওয়ারদের নেতৃত্বে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। মাত্র 1.5 মাসের মাথায় শেরে বাংলা আবুল কাসেম ফজলুল্লাহের গভর্নমেন্টকে বাতিল করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চাকরিজীবী একজন জেনারেল, মুক্তিযুদ্ধে বা ভারত পাকিস্তান আন্দোলনে যার ন্যূনতম কোনো ভূমিকা ছিল ইস্কান্দার মির্জা ঘোষণা করলেন এসে যে মৌলানা ভাসানীকে দেশে ফেরা মাত্র এয়ারপোর্টে তারা গুলি করে মেরে ফেলা হবে। এবং 92 কদারা জারি করে আমলারা প্রাসাদ ষড়যন্ত্রের মধ্যে পাকিস্তান ঢুকে গেল। পাকিস্তান ধ্বংস করার জন্য পাকিস্তানের আমলাতন্ত্র এবং উত্তরপ্রদেশ থেকে হিজরতকারী যে সমস্ত এলিটরা গিয়েছিলেন তারাই পাকিস্তান ভেঙেছে। আর এর সাথে যুক্ত হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এরা পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করেছে এবং পূর্ব বাংলার মানুষের অধিকারের দিকে, সম্মানের দিকে তারা ওইভাবে ভ্রুক্ষেপ করেনি। নিচের দিকে হয়তো ধরেন এক ধরনের আইনের শাসন ছিল, স্থিতিশীলতা ছিল, ডেভেলপমেন্টও হয়েছে অনেক 60-এর দশকে, কিন্তু উপরের লেভেলে ক্ষমতায় তুমি যেতে পারবে না। তুমি ওই প্রাদেশিক নিয়েই থাকো। প্রাদেশিক গভর্নমেন্টটা ওর মোনায়েম খানের মতো ওইরকম দালাল হইতে হবে। শেরে বাংলার মতো লোক দিয়ে প্রাদেশিক গভর্নমেন্ট চালনা করা যাবে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের চেতনার ভেতরে মুক্তিযুদ্ধরা ছিল। 62 শিক্ষা আন্দোলন, আপনার 66 সালে 6 দফা আন্দোলন, বা 60-এর দশক থেকে শুরু আর 1957 সালের কাকমারি সম্মেলন, মৌলানা সে ঐতিহাসিক ঘোষণা, যেটার মধ্যে আসলে সেই 52 সালেরই প্রতিফলন আমরা দেখবো যে আসসালামু আলাইকুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন। পাকিস্তানকে সালাম জানাই দিয়েছেন তিনি, রুলিং পার্টির প্রেসিডেন্ট হয়ে তিনি পাকিস্তানকে বিদায় দিয়ে দিয়েছেন। তো সেইটা খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আমাদের জাতীয় ইতিহাসে কাকমারি সম্মেলন। তারপর 62 শিক্ষা আন্দোলন, 6 দফার আন্দোলন এবং শেষে মৌলবাদী 69-এর গণ অভ্যুত্থান। এই যে ধারাবাহিকতা, এর ভিতরে বাংলাদেশের মানুষের একটাই জিনিস চেয়েছে, তারা স্বাধীনতা, পিপাসাটা ছিল স্বাধীনতার। তারপরে স্বাধীনতা হলো, 69-এর গণ আন্দোলন হয়তো ব্যর্থ হয়েছে একদিক থেকে, কিন্তু ব্যর্থ যে হয়নি তার প্রমাণ হলো 71 সাল 70-এর নির্বাচন। 70 নির্বাচন এবং 71 সাল দুটো ঘটনায় দেখবেন যে 70 আওয়ামী লীগ উগ্র বাঙালি জাতীয়তাবাদী স্লোগান দিয়া তখন বাংলাদেশের গ্রামগঞ্জগুলো বামপন্থী, বিশেষ করে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সংগঠিত কৃষক সমিতি, তখন বিশাল সংগঠন বাংলাদেশের। আমি নিজে কৃষক সমিতির লেভেলের ওয়ার্কার ছিলাম না, এখানে গ্রাসরুট লেভেলের। আমাদের কাজ ছিল কৃষকদেরকে থানা সদরে নিয়ে আসা, আবার তাদেরকে বাড়িতে পৌঁছাই দেওয়া, এই দায়িত্ব পালন করতাম আমরা আর কি। তো সেই লাল টুপি সম্মেলন, আমার মাথায় লাল টুপি দেখে আপনার মনে হতে পারে কৃষক সমিতি, মৌলানা ভাসানীর কৃষক সমিতির টুপি ছিল লাল রঙের, রেড মৌলানা বলা হয় যেন মৌলানা ভাসানী। তো এই মৌলানা ভাসানী যে আন্দোলনটা করছে, তিনি কি আন্দোলন চেয়েছিলেন? তিনি তথাকথিত কোনো স্বাধীনতা তো চেয়েছেন বটে, তথাকথিত না, অর্থবহ স্বাধীনতা চেয়েছিলেন। আর চেয়েছিলেন মানুষের মুক্তি, শোষণমুক্ত সমাজ। মৌলানা ভাসানীর প্রধানই ছিল এমন একটা সমাজ নির্মাণ করে যেখানে কেউ কাউকে শোষণ করে না, কেউ কোনোদিন না খেয়ে মরবে না। এই যে সমাজতান্ত্রিক এক ধরনের কাঠামোর ভেতরে তিনি আন্দোলনটাকে যখন সাফল্যের দ্বার প্রান্তে, সেই সময় এই উগ্র বাঙালি জাতীয়তাবাদী ঢুকে গেলেন শেখ মুজিব, ঢুকে দিয়ে ভেসে গেল সব। আর আমাদের বামপন্থীদের মধ্যে বিভক্তি, তারা তখন নকশালবাড়ির রোমান্টিসিজমে ভুগতেছে, কেউ ঢুকে গেলেন আন্ডারগ্রাউন্ডে, কেউ
ওপেন সারফেসে সংগঠন বাদ দিয়ে মনে করলেন যে বিপ্লব করব, গ্রাম থেকে শহর দখল করব, সব রোমান্টিক চিন্তা ভাবনা আর কি শেখ গুয়েভারার মতো। এই রোমান্টিক চিন্তা ভাবনার প্রতিফলনের ফলে শেখ মুজিব মাঠটা ফাঁকা পেয়ে গেলেন এবং যাই হোক তিনি ইলেকশনে জিতলেন। তো শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর করলো না তারা। কি হতো ক্ষমতা হস্তান্তর করলে? আইন কি বলে, নীতি নৈতিকতা কি বলে, সংবিধান কি বলে? ভোট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে তুমি ক্ষমতা হস্তান্তর, এটা তো নিয়ম, করবে না। দর কষাকষি শুরু হলো এবং সেই দর কষাকষি ফেল করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই, এই কথা বলা এখন নির্দ্বিধায় বলা যায়। কারণ 7ই মার্চের ভাষণ যতই ওজস্বিনী ভাষণ হোক, আমাদের একজন নেতা বলেছেন যে 7ই নভেম্বরের ভাষণ শুনলে চুল খাড়ায় যায়, গায়ের লোম খাড়ায় যায়, কথা সত্য, কিন্তু এটা আবেগের একটা পোয়েটিক অ্যাপ্রোচ মাত্র, ইমোশনের আপনার স্পন্টেনিয়াস মানে এক ধরনের প্রবাহ, ওভারফ্লো অফ ইমোশন, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন। যদি এইটা স্বাধীনতার ম্যাগনা কাটা হয়, এটা স্বাধীনতার পথ নির্দেশক হয়, তাহলে আপনি 4 দফা দিচ্ছেন কার কাছে? আপনি স্বাধীনতার ঘোষণা করতেছেন যদি 7ই নভেম্বরে, তাহলে 4 দফা দিচ্ছে কি? সৈন্যবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, যথা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, পার্লামেন্ট ডাকতে হবে এবং সামরিক আইন প্রত্যাহার করতে হবে। এর মধ্যে স্বাধীনতা কোথায়? একটাও স্বাধীনতা নাই। সুতরাং 4 দফার মধ্যে কোথাও স্বাধীনতা নাই। আপনি যাই হোক, তারপরে 23 তারিখ পর্যন্ত আপনি কি আলোচনা করলেন ইয়াহিয়া খানের সঙ্গে? সেটা কি বাংলাদেশ স্বাধীনতার আলোচনা ছিল? আলোচনাটা ছিল যে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা কিভাবে হবে সেইটা। তো যাই হোক, শেষ পর্যন্ত 26শে মার্চ 25শে মার্চে ক্র্যাকডাউন করে পাকিস্তান শেষ হয়ে গেল। পরের দিন 26শে মার্চ 25শে মার্চে রাত্রেই একজন সামান্য মেজর, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এরা, এই আওয়ামী ফ্যাসিস্টরা, তিনি উই রিভল্ট বললেন প্রথম 25শে মার্চের রাত 12টায় তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে বলে উই রিভল্ট। পরের দিনই স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বললেন যে আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, যে যেখানে আছো স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এবং বিশ্ববাসীকে যেদিন আহ্বান জানালেন যে বাংলাদেশের জনগণ স্বাধীনতার যুদ্ধ করে, এবং তিনি শেখ মুজিবের কথা বলেছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। ওই রিভল্টটা দিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা স্টার্ট হয়ে গেল। তাহলে স্বাধীনতার এই যে চেতনা, এটা ভাই বলেছে যে স্বাধীনতার এই যে চেতনা, স্বাধীনতার যে স্পৃহা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, অভিপ্রায়, অভিপ্সা, এগুলো 72 সালের পরে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের 16 ডিসেম্বরে বিজয় হয়েছে বটে, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পাইনি। সেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম 7ই নভেম্বরে সিপাহী জনতা রেভলিউশনের ভেতর দিয়ে। আর আবার এটা ফ্যাসিজমের কবজায় পড়ে গেছিল 90-এর গণ অভ্যুত্থানের পরে। খালেদা জিয়ার সরকারকে হটিয়ে দিয়ে শেখ হাসিনা গত 15 মইনী ফখরুদ্দিনের মাধ্যমে 15টা বছর বাংলাদেশকে ভারতের তাবেদার, দালাল, চাকর বাগরে পরিণত করেছিল। বাংলাদেশ নামে একটা দেশের যে কোনো মর্যাদা আছে, সম্মান আছে, আমরা ভুলে গেছিলাম। আমরা হয়ে গেছিলাম ভারতের অনুগ্রহভাজন ভিখারি, কাতর ভিখারি, বিকলাঙ্গ পঙ্গু হয়ে ভারতের পায়ের কাছে বসে থাকতাম আমরা। সেই বাংলাদেশকে আবার সত্যিকারের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য এই জুলাই রেভলিউশন। নিশ্চয়ই আমরা শেষ মুহূর্তের আলোচনায় আছি। কবি আব্দুল্লাহ সিকদার তার অত্যন্ত মর্মর্থ কথার মধ্যে কিন্তু একটা কথা যেটা বললেন, ওই রিভোল্ট যেটা বললেন, এবং তারই কিছুক্ষণ পূর্বেই তিনি যেটা বলেছিলেন যে আমরা আমাদের যে স্বাধীনতার পরবর্তীকালের কথা বললেন, দুর্ভিক্ষের কথা বললেন, এবং 72 থেকে 75-এর যে সময়কার কথা বললেন, এবং আমরা ফ্যাসিজমের যে শাসন সেই ক্ষমতাটা বললেন। তো এখন সর্বশেষ আলোচনা যদি বলি, আমরা মুক্তির যুদ্ধ শেষ করেছি, মুক্তির আন্দোলন শেষ করেছি, আমরা কি মুক্তি পেয়েছি? আপনার কাছে কি মনে হয়? খুব সহজ কথায়, মুক্তি এখনো আসেনি এবং মুক্তির জন্য ভবিষ্যতে হয়তো আরও লড়াই করতে হতে পারে। বারবার আমাদের ইতিহাসে আমরা যেটা দেখি, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মোকাবেলা করি, সংগ্রাম করি, লড়াই করি, কিন্তু লড়াইয়ের পর কোথায় যেন একটা সমস্যা হয়, আমরা আর একসঙ্গে থাকতে পারি না। সম্ভবত এই অবস্থাটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এই আমাদের যে বাংলাদেশ, যেটা এককালে পূর্ব বাংলা ছিল, এককালে পূর্ব পাকিস্তান ছিল, এই পূর্ব বাংলা ছিল কৃষকের বাংলা, আর পশ্চিমবঙ্গ ছিল এবং কলকাতা ছিল ভদ্রলোকদের, হিন্দু ভদ্রলোকদের, ব্রাহ্মণ ভদ্রলোকদের বাংলা। এইখানে কৃষকের বাংলার সঙ্গে আপনার বর্ণ হিন্দুদের বাংলার মিল হতে পারে না। তো এইখানে কৃষকের একটা যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে কার্ল মার্কস যেটাকে বলছেন স্যাক অফ পটেটোস,
অর্থাৎ গোলালুকে একটা বস্তার মধ্যে পুড়লে সব গোলালু একসঙ্গে থাকে, কিন্তু বস্তার মুখটা খুলে দিলে হড়হড় করে সব গোলালু বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের মনে হয় আমাদের জাতীয় চরিত্রটা আমাদের বোঝার একটা ব্যাপার আছে। আমাদের জাতীয় চরিত্রের মধ্যে ওই যে কৃষকের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা এখনো আছে কিনা, আমরা কি কৃষক থেকে নাগরিক হয়ে উঠেছি কিনা, এইটা একটা দার্শনিক প্রশ্ন, এই ঐতিহাসিক প্রশ্ন, হিস্টোরিওগ্রাফিক প্রশ্ন। এবং এইটাই হলো কারণ যে কারণে 54-এর পরে আমরা আর এক থাকতে পারলাম না, যুক্তফ্রন্ট ভেঙে গেল। যে কারণে আমরা দেখলাম যে মৌলানা ভাসানী অনেক আগে 48-49 সালে আন্দোলন শুরু করলেন। তারপরে দেখা গেল তার সঙ্গে যারা সঙ্গী সাথী ছিলেন তারা কেউ রাষ্ট্রদূত হয়ে, কারা কেউ বড় পদ পেয়ে, কেউ অ্যাটর্নি জেনারেল হয়ে সব তাকে ছেড়ে চলে গেল। এই ঘটনাগুলো ঘটেছে এবং তাকে একাই কিন্তু সংগ্রাম করে যেতে হয়েছে। 69-এ আমরা গণ অভ্যুত্থান করলাম। যেই দিন সামরিক শাসন কায়েম হলো সেই দিন সন্ধ্যায় 8টার দিকে আমরা খবর পেলাম সামরিক আইন জারি হয়ে গেছে। আমরা ছাত্র নেতারা একটু রাতের অন্ধকারে এক জায়গায় ইকবাল হলের মাঠে বসলাম। তো সেখানে বসেও বলা হলো যে না, এখন আর এই আন্দোলন মানে সামরিক শাসনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বুঝলাম 32 নম্বর থেকে নির্দেশ এসে গেছে, এখন আর কিছু করা যাবে না, একটা আঁতাত হয়ে গেছে, মহা আঁতাত হয়ে গেছে। যাই হোক, সেগুলো পরবর্তী মানে ইতিহাস পরবর্তীকালে সেটা বিচার করবে। তারপরে কি হলো দেখেন, বিভিন্ন সময় বাংলাদেশোত্তরকালে যে বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে এই আপনার এই সিপাহী অভ্যুত্থানের পরেও কিন্তু আমাদের মধ্যে খণ্ড বিখণ্ডীকরণের একটা চেষ্টা হয়েছে, সামরিক বাহিনীতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছে, 22টা অভ্যুত্থান করার চেষ্টা করা হয়েছে জেনারেল জিয়ার বিরুদ্ধে। আর এবার যে 24-এর যে গণ অভ্যুত্থান, যেখানে মানুষের ত্যাগের সীমা পরিসীমা নাই, মানুষের আত্মত্যাগ, মানুষের আবেগ, এই শিশু ছেলেরা যখন মাকে বলছে মা আর কত ঘরে বসে থাকবো, আর কত মানে সুবিধাবাদী হব, আমাকে একটু যেতে দাও, বেরোতে। এবং সেই ছেলে বেরিয়ে গেছে চিঠি লিখে, এবং পরে সে আর নাই, সে নিহত হয়েছে, শহীদ হয়েছে। তো এইরকম একটা অভ্যুত্থান, এইরকম একটা আত্মত্যাগ মানুষের, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই মিলে যেখানে আত্মত্যাগ করেছে, গরিব, মাঝারি সবাই মিলে আত্মত্যাগ করেছে। তারপরে আমরা এখন কি দেখছি? আমরা দেখছি কিছুটা অনৈক্যের সুর। এই অনৈক্যের সুর কোনোভাবেই কাম্য নয়। মনে রাখতে হবে রাজনীতিতে আপনার প্রধান দ্বন্দ্ব কি। আমি মনে করি প্রধান দ্বন্দ্ব হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। এই ভারতীয় আধিপত্যবাদ নানান ছলে, নানান কলে কৌশলে এইখানে চেষ্টা করছে বিভেদের বীজ রচনা করার জন্য। এই সময় যদি আমরা বিভেদের বেড়াজালে আটকে যাই, তাহলে এর চাইতে মর্মান্তিক এবং দুঃখজনক কিছু হবে না। তাই বলবো, আজকে যদি আমাদের এই মহান বিপ্লবকে জাগিয়ে রাখতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য যেগুলো আছে সেগুলো শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করে মিটমাট করতে হবে। কেউ কারো শত্রু নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই করেছে তারা সকলেই সকলের মিত্র, বন্ধু। বন্ধুকে শত্রুতে পরিণত করা চলবে না। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একেবারে শেষ মুহূর্তের অল্প কিছু করে আলোচনায় স্বল্প 2-3 মিনিট যদি বলেন, যে আপনি আপনার একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হলে স্বাধীনতা আমাদের বিপন্ন হবার শঙ্কা রয়েছে। আপনি কি সেই সংখ্যাকে দেখতে পাচ্ছেন না? কেন ঐক্যের মধ্যে দিয়ে আমরা সেটাকে ফিরিয়ে আনতে পারব? একমাত্র জাতীয় ঐক্যই পারে জুলাই বিপ্লবের এই যে আমাদের শিশুদের প্রাণ, এত হাজার হাজার ছেলে মেয়েরা প্রাণ দিল, আমাদের রাজনীতিবিদদের মধ্যে দায়িত্বশীলতার জন্ম হোক, এটা আমার একটা প্রত্যাশা। তারা যারা বিশেষ করে যারা হাসিনার এই অসহনীয় দানবীয় ফ্যাসিস্ট হিংস্র শাসনের বিরুদ্ধে লড়াই যারা করলো, তারা তাদের মধ্যে বিভেদ দেখলে জুলাইয়ের আত্মা কষ্ট পায়। তা আমি মনে করি যে জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনাটা ছিল মূলত ওই যে ভাই যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটা আসলে মূলত অভিন্ন। মুক্তিযুদ্ধের 3টা টার্গেট ছিল, গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের আরো 2-3টা টার্গেট ছিল। এটা ছিল যে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা, এগুলো ছিল। আমি মনে করি জুলাই বিপ্লবের আরো একটা দিক ছিল আছে, বা যেটা আমাদের ওই সময় ছিল, যে আমরা পাকিস্তান থেকে যেন মৌলানা ভাসানী 72 সালে ঘোষণা করেছিলেন যে পাকিস্তানের গোলামি ছিন্ন করেছি পিণ্ডির গোলামি গলায় শিকল পরার জন্য নয়,
মানে পাকিস্তানকে আমরা তাড়িয়েছি এর মানে এই না যে আমরা দিল্লির পায়ে যে তার শিকল গলায় জড়াই ধরে থাকবো। অর্থাৎ স্বাধীন বাংলাদেশের যে মর্যাদার কথা মৌলানা ভাসানী প্রত্যাশা করেছেন, মূলত জুলাই বিপ্লব আমাদের মুক্তিযোদ্ধারা 71 সালে একই স্বপ্ন দেখেছিলেন। কোনো আধিপত্যবাদ হেজিমনি কোনো রকম, যেমন আমাকে কলকাতা প্রেস ক্লাবে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশের প্রধান সমস্যার নাম কি, আমি বললাম বাংলাদেশের 1 নম্বর সমস্যার নাম হলো ইন্ডিয়া। 2 নম্বর সমস্যা আমলে এটাও ইন্ডিয়া। 3 নম্বর সমস্যা আমলে যে এটাও ইন্ডিয়া। বলো কি? 4 নম্বর সমস্যা আমলে ওটাও ইন্ডিয়া। ইন্ডিয়া যদি তার শয়তানিগুলো খালি বাদ দেয়, বা ইন্ডিয়া যদি ওই যে বেড়াডিঙ্গিয়া ঘাস খাওয়ার প্রবণতা, আমার বাড়ির থেকে তুমি আমার পায়ের নিচে থেকে আমার পেটের মধ্যে বাস করে তুমি আর একটা মর্যাদাশীল জাতীয়তা, এটা আমার পায়ের কাছে বসে থাকতে হবে, এই যে দম্ভ, এই দাদাগিরি, এই যে ফ্যাসিজমের হাসিনা তো দীক্ষা নিছে মোদির কাছ থেকে, এই মোদিতন্ত্রই বাংলাদেশে প্রয়োগ করা হয়েছিল। ওইখানে মোদিতন্ত্র কায়েম হয়েছে ধর্মের ভিত্তিতে, মুসলিম বিদ্বেষকে পুঁজি করে। এখানে ফ্যাসিবাদ কায়েম হচ্ছে স্বাধীনতা যুদ্ধের চেতনার দোকানদারিকে সামনে রেখে। মূলত দুটোই অমানবিক, দুটোই বর্বরতা, দুটোই পৈশাচিক বিষয়। এগুলোকে পরিত্যাগ করে আমাদের যেটা করতে হবে, জুলাই বিপ্লব, আমি একটা কথার মধ্যে আমি বলছি, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। জুলাই যদি ঘুমিয়ে যায়, জুলাই চেতনা যদি না থাকে, বাংলাদেশ আবার ইন্ডিয়ান হেজেমনির পায়ের তলে পড়বে, কনফার্ম। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি না। আমরা আমাদের আজকে দুজন বিশিষ্ট আলোচক, 69 গণ অভ্যুত্থানের ফ্রন্ট সারির যোদ্ধা, বিশিষ্ট অর্থনীতিবিদ, সমাজচিন্তক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, এবং স্বৈরাচার পতনের আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কবি আব্দুল্লাহ শিকদার, দৈনিক যুগান্তরের সম্পাদক। তাদের দুজনের কাছ থেকে আমরা যে বিষয়টি আজকে স্পষ্টত হলাম, সেটি হচ্ছে আমাদের মুক্তির যুদ্ধ শেষ হলো, মুক্তির আন্দোলন শেষ হলো, আমরা কিন্তু এখনো মুক্তি পাইনি। এবং সেই মুক্তি পাওয়ার জন্য আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের পর, আমাদের স্বাধীনতা অর্জনের পর, যেটি মেজর জিয়া বলেছেন আই রিভোল্ট, আমরা কিন্তু তার সেই সুরের সাথে সুর দিয়ে আমরা বলতে চাই, আমরা এখনও কিন্তু সেই রিভোল্ট পর্যায়ে আছি। আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সকলকে সমস্যারে আমাদেরকে গান গাইতে হবে, আমাদেরকে এক কাতারে, এক তালে, এক লয়ে বাংলাদেশকে ভালোবাসতে হবে। তাহলেই হয়তোবা আমরা স্বাধীনতা ও দেশপ্রেমের কথা যে কথা বলছি সেটি আমরা ফিরে পাবো। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই মহান স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে থাকবার জন্য। একই সাথে ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং কবি আব্দুল্লাহ শিকদার, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।